স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে একটু আলোচনা করব। আর এরপরে যদি ভিডিওটা বড় না হয় তাহলে আমরা একটি অঙ্ক সমাধান দিতে চেষ্টা করব। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি তোমাদের কিছু না কিছু উপকারে আসবে আমার মনে হয়। তাহলে চলো, প্রথমে হলো এই লগারিদমের ধারণা থেকে প্রথমে আছে চক্রবৃদ্ধি মুনাফার লগারিদম। চক্রবৃদ্ধি মুনাফার একটি সূত্র আছে, এটা দিয়ে তোমাদের অঙ্ক আছে। তাহলে সূত্রটা আমি লিখি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্র বৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো, মানে এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন A equal P into 1 A equal P 1 plus R power n। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন A equal P 1 plus R power n, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের সূত্র। তাহলে এটা কি, পি কি, আর কি, এন কি, এটা আমাকে জানতে হবে। এ হলো মানে চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করে। চক্রবৃদ্ধি মূলধনকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। আর পিটা হলো আসল, আমি এটা যদি পি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মানে প্রথম যে মূলধনটা নিয়ে কাজ করা হয়, এইটা প্রাথমিক মূলধনটাকে বলা হয় পি, মানে প্রারম্ভিক মূলধন বা আসল। প্রারম্ভিক মূলধন বা আসল, মূলধন আর আসল কিন্তু একই কথা, এটাকে বড় হাতের পি দ্বারা প্রকাশ করা। প্রারম্ভিক মূলধন, শুরুতে যে মূলধন সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন বা আসল। প্রথম যে মূলধন নিয়ে কাজ করবে সেই মূলধনটা, মনে করো তুমি একটি ব্যবসা করবে। এখন ব্যবসাতে আমি প্রথমে মনে করি 5 লক্ষ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করলাম, এটা হলো প্রারম্ভিক মূলধন, এটা হবে পি। আর বা তুমি মনে করো ব্যাংকে 5 লক্ষ টাকা রাখলা, এটা তোমার প্রারম্ভিক আসল, মানে প্রথম আসল হচ্ছে পি। আর এটা চক্রবৃদ্ধি হারে মনে করো 1 বছর করে 5 লক্ষ টাকা তোমার মনে করো 1,20,000, আরে 5,20,000 টাকা হয়েছে। তাহলে 20,000 টাকা তোমার কি মুনাফা, মানে সুদ। এই 20,000 টাকা আর 5 লক্ষ যোগ করলে কত হবে? 5,20,000 টাকা। তাহলে 5,20,000 টাকাকে বলা হয়, মানে প্রকাশ করা হয় বড় হাতের এ দ্বারা, মানে চক্রাকারে বৃদ্ধি পেয়ে মূলধন হয়েছে, এটা হলো এ। আর হয়েছে মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার। চক্রবৃদ্ধির মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মুনাফার হার হলো আর, মুনাফারকে আর দ্বারা প্রকাশ করা। এন হচ্ছে সময়কাল, মানে সময়।
সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চক্রবৃদ্ধির মূলধন সূত্র কি? এ ইকুয়াল পি ওয়ান প্লাস আর পাওয়ার এন। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। এ হলো চক্রবৃদ্ধি মূলধন, পি হলো প্রারম্ভিক মূলধন বা আসল, মানে শুরুতে যে মূলধনটা হবে বা প্রথমে যে মূলধন নিয়ে কাজ করবে বা প্রথমে যে তোমার আসলটা হবে সেটাকে বরাতের পি দ্বারা প্রকাশ করা হয়। আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এই সূত্রটা তোমাদের লগারিদমের ধারণা ও প্রয়োগের মধ্যে এই সূত্রগুলো আছে, এটা দিয়ে তোমাদের অঙ্ক করতে হয় লগ ব্যবহার করে। তবে এই সূত্রটা অবশ্যই কাজে লাগবে। এরপরে লগ ব্যবহার করে আমরা অঙ্ক আপলোড দিয়েছি, এটা তোমরা অবশ্যই দেখে নিবে। যে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারো, আশা করি কোনো না কোনো তোমাদের উপকারে আসবে। তাহলে গেল একটা সূত্র। আমরা নেক্সট আরেকটা সূত্র দিচ্ছি। দেখো আরেকটি সূত্র আছে 72 পৃষ্ঠায়। বস্তুর অবচয় পরিমাপে লগারিদম। অবচয় বলতে কোনো বস্তু একটি, মনে করো তুমি একটি গাড়ি কিনলা, গাড়িটা কেনার পরে 1 বছরে এটার কিছু না কিছু নষ্ট হবে, এই নষ্টটা হলো অপচয়। তুমি যদি একটি টেবিল বা চেয়ার কেনো, এটা 1 বছরে কিছু না কিছু ক্ষয় হবে, এই ক্ষয়টাকে অপচয় বলা হয়। অপচয়ের ইংলিশ হলো ডেপ্রিকেশন। তাহলে অপচয়ের একটি সূত্র আছে, অপচয়ের সূত্র দিয়েও আমরা অঙ্ক করব। তাহলে অপচয়ের সূত্রটা কি আমরা দেখি। এখানে লাগছে, মনে করো কোনো গাড়ি কিনলা, গাড়ির মূল্যের অপচয়, যাই কিনো এরকম তোমাদের সমস্যা দেওয়া আছে, একটি অঙ্ক দেওয়া আছে। আমরা অঙ্ক হয়তো পরে দিতে চেষ্টা করব, আগে সূত্রটা দেখি। অপচয়ের সূত্রটা কি? অপচয়ের সূত্র হলো অপচয় ডেপ্রিকেশন। তাহলে অপচয়ের সূত্র কি? অপচয়ের সূত্রটা হলো পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি। এটা হলো আমার অপচয়ের সূত্র। পিটিটা হলো অপচয়, পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি। এটা হলো আমার অপচয়ের সূত্র। পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি। তাহলে পিটিটা কি? পিটি হলো, আচ্ছা আমরা এটা থেকে ধরে আগে, পিটি লাগে টি, এটা লিখতেছি টি সময় পরে হ্রাস মূল্য, টি সময় পরে হ্রাস মূল্য এলো পিটি। তারপর হচ্ছে টি সময়ে তোমার একটা গাড়ি কতটুকু অপচয় হয়েছে, অপচয়ের পরে অবশিষ্ট যে মূল্যটা, সেই মূল্যটাকে পিটি দ্বারা প্রকাশ করা হয়। একটা গাড়ি তুমি 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছো, 1 বছর পরে এই গাড়িটার মূল্য হলো মনে করো 4 লক্ষ টাকা। তাহলে এই 4 লক্ষ টাকাকে পিটি দ্বারা প্রকাশ করা হয়। মানে 1 বছরের অপচয়ের পরে, মানে একটা নির্দিষ্ট সময়ে লেখছি টি সময় পরে হ্রাস মূল্য, টি সময়ের পরে হ্রাসের পরে যে মূল্য, সেটাকে পিটি দ্বারা প্রকাশ করা হয়। আর পি হলো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক
মূলধন পি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আছে আর, আর হলো তোমাদের মূল্য হ্রাসের হার। মূল্য হ্রাসের হারকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। সময়কাল বা সময়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কয়টা আছে? পিটি, পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি। পিটি হলো টি সময় পরে, নির্দিষ্ট সময় পরে হ্রাস মূল্য, হ্রাস পাওয়ার পরে যে অবশিষ্ট মূল্যটা হবে, মানে তুমি একটি কিছু ক্রয় করছো, ক্রয় করার পরে 1 বছর পরে মনে করো ক্রয় করছো একটা জিনিস তুমি 1 লক্ষ টাকা দিয়ে, 1 বছর পরে এটার মূল্য হয়ে গেল 80,000 টাকা বা 60,000 টাকা। এই 60,000 টাকাটাকে পিটি দ্বারা প্রকাশ করা হয়। এটাই বলছে টি সময় পরে হ্রাস মূল্য, মানে মূল্য হ্রাস পাওয়ার পরে যেটা হবে সেটা হলো পিটি। প্রারম্ভিক মূলধন, প্রথম যে মূলধন মনে করো 1 লক্ষ টাকা কিনছিলাম, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। মূল্য হ্রাসের হার, মূল্য হ্রাস পাচ্ছে, কত পার্সেন্ট হ্রাস পাইছে, এটাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এটাই হলো তোমাদের অবচয়ের সূত্র। অবচয়ের সূত্র হলো পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি। এটা হলো অবচয়ের সূত্র। তারপরে আমরা যাব ভূমিকম্পের তীব্রতার সূত্র। ভূমিকম্পের তীব্রতার সূত্রতে আমরা যাব, অবচয়ের সূত্রতে আমরা জানলাম পিটি ইন্টু পি 1 মাইনাস আর পাওয়ার টি, এটা হলো অবচয়ের সূত্র। তারপরে আমরা যাব ভূমিকম্প মাপার জন্য যে সূত্র, এই সূত্রটাও আমরা এখন তোমাদের দিতে চেষ্টা করব। তোমরা প্রত্যেক সূত্র চর্চা করবা, কারণ এই অবচয়ের সূত্র, মুনাফার সূত্র মানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, আর এই ভূমিকম্পের সূত্র, এই 3টে সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক আছে। তোমরা এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবে, চর্চা করবে। সূত্রগুলো পারলে অবশ্যই অঙ্কগুলো তোমরা ভালো পারবে। এই সূত্রটি দিয়ে করে তারপরে আমরা সূচকীয় আকার থেকে লগারিদমের আকারে আমরা প্রকাশ করে অঙ্ক করব। এটা হয়তো আমরা অঙ্কগুলো পরে দিতে চেষ্টা করব। তোমরা যদি আমাদের সাথে থাকো অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। কোনো না কোনো জায়গায় তোমাদের একটু হলেও আশা করি তোমাদের কাজে আসবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে চেষ্টা করবে। চলো আমরা তাহলে এখন ভূমিকম্পের সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন দেখো ভূমিকম্পের লগারিদম। তাহলে ভূমিকম্পের লগারিদমে আমরা ভূমিকম্প মাত্রা মাপার জন্য একটা সূত্র ব্যবহার হচ্ছে তোমাদের বইয়ে, সেটা হলো ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল টু লগ আই বাই এস। লিখবো ভূমিকম্পের মাত্রা, ভূমিকম্পের মাত্রা, মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইকুয়াল লগ আই বাই এস। এটা হলো ভূমিকম্পের লগারিদমের যে ব্যবহার, এবং ভূমিকম্পের তীব্রতা বা ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার জন্য ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল লগ আই বাই এস, এই সূত্রটা দিয়ে আমরা ভূমিকম্পের যতগুলো অঙ্ক আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই অঙ্কগুলো আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। আর হলো ভূমিকম্পের মাত্রা আর, তাহলে ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয় ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর আইটা কি? ভূমিকম্পের উৎপত্তি স্থল, মানে ভূমিকম্প যেখানে উৎপত্তি হয়েছে, মনে করে এখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে, তার ভূমিকম্পের যে জায়গায় উৎপত্তি হয়েছে তার চতুর্দিকে এলাকা জুড়ে, এটা হলো চতুর্দিকে এলাকা জুড়ে যে এটা তোমাদের আছে
যে 100 কিলোমিটার দূরত্ব এইখানে উৎপত্তি হয়েছে, এখান থেকে 100 কিলোমিটার দূরের চতুর্দিকে যে ভূমিকম্পের তীব্রতা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু আই। আর কিছু লেখা লাগবে না, এটা বোঝার জন্য বলছি যে যেখানে ভূমিকম্প তোমাদের উৎপত্তি হয়েছে এই উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার চতুর্দিকে, মনে করো এই জায়গায় উৎপত্তি হয়েছে, তাহলে এখান থেকে এটা দূরত্ব 100 কিলোমিটার, এদিক থেকে দূরত্ব 100 কিলোমিটার, এদিকে 100 কিলোমিটার, এদিকে 100 কিলোমিটার, মানে চতুর্দিকে 100 কিলোমিটার এলাকা জুড়ে যে ভূমিকম্পের তীব্রতা এই তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এত কিছু লাগবো না, আমরা লাগবো ভূমিকম্পের তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর ভূমিকম্পের আদর্শ মানকে এস দ্বারা প্রকাশ করা হয়। ভূমিকম্পের আদর্শ মান, আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই ইকুয়াল এস। তাহলে আদর্শ ভূমিকম্পের তীব্রতা আদর্শ ভূমিকম্পের তীব্রতা তীব্রতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আদর্শ ভূমিকম্পের তীব্রতা এটা তোমাদের বইও লেখা আছে। আদর্শ ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা আই, ভূমিকম্পের মাত্রা আর, আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস। তাহলে এস সমান সমান হলো 1 মাইক্রন ইকুয়াল 1/10,000 সেন্টিমিটার। মানে এই তীব্রতা, আদর্শ তীব্রতা, আদর্শটা পড়লে তোমরা বইয়ে আছে 1 মাইক্রন 1/10,000 সেন্টিমিটার, এটাই আদর্শ মান। এস ইকুয়াল 1/10,000। এটা তোমাদের অঙ্ক কাজে লাগবে না, তারপর লেখা তোমাদের বইয়ে আছে যেহেতু একটু দেখাই দিলাম। তাহলে যার মান, কার মান? এস এর মান, আদর্শ ভূমিকম্প তীব্রতা। তাহলে আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস, ভূমিকম্পের তীব্রতা আই, মানে যে জায়গায় ভূমিকম্প উৎপত্তি হলো এই উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার চতুর্দিকে 100 কিলোমিটার জুড়ে যে ভূমিকম্পের তীব্রতা সেই তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা আছে শব্দের তীব্রতা নিয়ে আরেকটা সূত্র আছে, এটা দিয়ে 4টা সূত্র তোমাদের এই অধ্যায়ে আছে। আরো আলাদা সূত্র আছে, এই 4টা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে, সেজন্য এটা নিয়ে একটু আলোচনা করছি। এটা তো বইই আছে তোমাদের, তারপরে একটু আলোচনা করা হলো যাতে তোমরা একটু বুঝে যাও। শব্দের তীব্রতার সূত্রটি আমরা অন্য কোনো দিন আলোচনা করব। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আশা করি তোমরা ওই পরে যখন দিব সেই অপেক্ষায় হয়তো তোমরা থাকবে। আমরা আজকে যে 3টি সূত্র দিছি সেই 3টা সূত্র নিয়ে চর্চা করো। আমরা শব্দের তীব্রতা নিয়ে অন্য কোনো দিন তীব্রতার সূত্রটি দিয়ে দিব এবং সাথে একটি অঙ্ক করতে আমরা চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা সবাই অঙ্কগুলো দেখবে, সূত্রগুলি দেখবে আর চর্চা করবে। সূত্রগুলো যদি জানো তোমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমরা করতে পারবে। তাহলে আশা করি তোমরা সবাই সূত্রগুলো বুঝতে পারছো বা সূত্রগুলো নিয়ে তোমরা চর্চা করবে। আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা শব্দের তীব্রতার সূত্রটা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো এবং সুস্থ থাকো।